বাংলাদেশে জাতীয় ঐক্য শব্দটি বহুবার ব্যবহৃত হয়েছে, বিশেষ করে যখন রাষ্ট্র কোনো গভীর সংকটে পতিত হয়েছে। কিন্তু এই শব্দটি যতবার উচ্চারিত হয়েছে ততবারই বাস্তবতা তাকে পরিহাস করেছে। বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের আলোচনা শুধু রাজনৈতিক প্রয়োজন নয়, এটি এখন রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও সরকারের বৈধতার একমাত্র হাতিয়ার। বিশেষত অন্তর্বর্তী সরকার গঠনের পর যেভাবে এটি রাজনৈতিক ভিত্তি হিসেবে ব্যবহার করা হয়েছে তাতে স্পষ্ট জাতীয় ঐক্য আর নিছক একটি রাজনৈতিক কৌশল নয়, বরং সরকারের অস্তিত্ব নির্ভর করছে এই শব্দটির ব্যাখ্যা ও বাস্তবায়নের ওপর। 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার দীর্ঘমেয়াদী শাসনের পতন ঘটে। সেই রক্তাক্ত উত্তাল প্রেক্ষাপটে দেশে এক অস্বাভাবিক শূন্যতা তৈরি হয়। প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেন, রাষ্ট্রপতি কার্যত গৃহবন্দী, প্রধান বিচারপতি ও বিচারপতিরা নিরাপত্তাজনিত কারণে ক্যান্টনমেন্টে আশ্রয় নেন। তখন সেনাপ্রধান ও রাজনৈতিক শক্তির সমন্বয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যার নেতৃত্বে আনা হয় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এই সরকার গঠনের সময় কোনো সাংবিধানিক ধারা অনুসরণ করা হয়নি, বরং পরবর্তীতে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি রেফারেন্স পাঠিয়ে সরকারের আইনি ভিত্তি নেওয়ার চেষ্টা হয়। কিন্তু রেফারেন্স পাঠানোর সময় প্রধান বিচারপতি ক্যান্টনমেন্টে, আদালত কার্যত অচল। এই পরিস্থিতিতে তার আইনি ভিত্তি আদৌ কতটুকু গ্রহণযোগ্য তা নিয়ে বিতর্ক রয়েছে। এই কারণেই ডক্টর ইউনূস সরকার প্রথম থেকেই জাতীয় ঐক্যকে রাজনৈতিক বৈধতার প্রধান শর্ত হিসেবে তুলে ধরে। আওয়ামী লীগ ছাড়া প্রায় সব রাজনৈতিক দলকে একত্র করে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে একটা প্রক্রিয়া শুরু করা হয়। এতে প্রায় 30টি রাজনৈতিক দল অংশ নেয়। এই কমিশনের সহসভাপতি হিসেবে আছেন অধ্যাপক আলী রিয়াজ, যিনি একাধারে সংবিধান সংস্কার কমিশনের নেতৃত্ব দিচ্ছেন। এই কমিশনের কাজ মূলত একটি জাতীয় সনদের খসড়া প্রস্তুত করা, যেখানে সংবিধান, নির্বাচন পদ্ধতি, সংসদ কাঠামো, রাষ্ট্র পরিচালনায় ধর্মের ভূমিকা প্রভৃতি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মৌলিক ঐকমত্য অর্জনের চেষ্টা চলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই জাতীয় ঐকমত্য আদৌ সম্ভব কিনা? কারণ অংশগ্রহণকারী দলগুলোর আদর্শিক, রাজনৈতিক ও ঐতিহাসিক অবস্থান এতটাই ভিন্ন ও অনেক ক্ষেত্রে একে অপরের পরিপন্থী যে তাদের এক টেবিলে বসিয়ে একটি সমন্বিত রূপরেখা তৈরি করা শুধু কঠিন নয়, প্রায় অসম্ভব। যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক দল, যার প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। অন্যদিকে জামায়াত ইসলামী দলীয় সিদ্ধান্তে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এবং পাকিস্তানি বাহিনীর সঙ্গে মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিল। এমন দুটো দলের মধ্যে রাষ্ট্রের মৌলিক প্রশ্নে কিভাবে ঐক্য হতে পারে? যদিও 90-এর দশক থেকে ভোটের রাজনীতিতে তারা জোটবদ্ধ হয়েছে, কিন্তু আদর্শিক বিভেদ কখনোই গোচেনি। শুধু জামায়াত নয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ যেভাবে শরিয়া আইন, তালেবানি মডেল ও ধর্মভিত্তিক রাষ্ট্রের স্বপ্ন দেখছে তা আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এদিকে অভ্যুত্থানজয়ী ছাত্র নেতাদের সংগঠন এনসিপি আবার নিজস্ব এক ধারা প্রতিষ্ঠার চেষ্টা করছে। কিন্তু সাম্প্রতিক মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে মুজিববাদ মুর্দাবাদ স্লোগানের মতো কর্মকাণ্ড তাদের রাজনৈতিক পরিপক্কতা ও দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলে। এমন স্লোগান শুধু রাজনৈতিক শিষ্টাচার নয়, বরং রাষ্ট্রের জন্ম, মুক্তিযুদ্ধ ও ফাউন্ডিং ফাদার্সদের একজন সম্পর্কে নাগরিক মনোভাবকে আঘাত করবার শামিল। আর তা যদি পরিকল্পিত হয় তবে তা অত্যন্ত বিপজ্জনক ইঙ্গিত। এই প্রেক্ষাপটে সবচেয়ে বড় সংকট হচ্ছে সরকারের নিরুত্তর ভূমিকা। গোপালগঞ্জের সহিংসতা, এনসিপি আওয়ামী লীগের সংঘর্ষ, সেনাবাহিনীর গুলিতে মৃত্যুর ঘটনা, এসব কিছুর পরও ডক্টর ইউনূস কোনো সংবাদ সম্মেলনে আসেননি। তার সরকারের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট বার্তা নেই। সংসদ না থাকা অবস্থায় একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের সরাসরি জবাবদিহিতা গুরুত্বপূর্ণ, অথচ জনগণ তার কথা শুনতে পাচ্ছে না। অন্যদিকে
জাতীয় ঐকমত্য কমিশনের কথিত সংস্কার আলোচনাগুলোতে অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে মতৈক্য আসেনি। পিআর পদ্ধতির নির্বাচন চায় জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ আরও কয়েকটি দল, যাদের প্রচলিত পদ্ধতিতে সংসদে উল্লেখযোগ্য আসন পাওয়ার সম্ভাবনা কম। পিআর পদ্ধতিতে শতকরা ভোটের ভিত্তিতে আসন বরাদ্দ হয়, ফলে এমন দলও সংসদে প্রবেশ করতে পারবে যাদের সামগ্রিক জনসমর্থন সীমিত। বিএনপি এই ব্যবস্থার বিরোধিতা করছে এবং তারা প্রচলিত প্রথম ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতি বহাল রাখতে চায়। এখন প্রশ্ন হলো, যদি 30টি দলের মধ্যে 20টি একমত হয় কিন্তু বিএনপি ও আরও কিছু বড় দল না হয়, তাহলে কি সেটিই হবে জাতীয় ঐকমত্য? জনগণের দৃষ্টিতে যা রাজনৈতিক ভিত্তি নেই, তার কোনো সংস্কার প্রস্তাব কতটা কার্যকর হবে? সরকার বা কমিশন কি সংখ্যাগরিষ্ঠ মতকে ঐক্য ধরে নেবে, নাকি বৃহৎ দলের সম্মতি ছাড়া কোনো সিদ্ধান্ত কার্যকর হবে না? এই প্রশ্নগুলোর উত্তর মেলেনি। অন্যদিকে এনসিপির রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা এখন আরও স্পষ্ট। তারা নিজেদের আন্দোলনের মালিক মনে করে এবং এই মানসিকতা থেকেই তারা এখন সিদ্ধান্ত নিতে চায় পুরো জাতির পক্ষে। অথচ তাদের সাংগঠনিক কাঠামো, জনভিত্তি ও অভিজ্ঞতা এখনো অপর্যাপ্ত। এই অবস্থায় যদি সরকার তাদের চাপে পড়ে বড় কোনো সিদ্ধান্ত নেয়, সেটি পরিণামে আরও বড় অনাস্থা ও সংকট তৈরি করতে পারে। এখন সময় এসেছে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ নির্বাচন আয়োজনে মনোযোগী হবার। জাতীয় ঐকমত্য বা সংস্কারের দোহাই দিয়ে সময় ক্ষেপণ বা কোনো এক পক্ষকে সন্তুষ্ট রাখতে গিয়ে বাকিদের বিরূপ করে তোলা, এই ধারা যদি চলতে থাকে তবে তা দেশের জন্য আত্মঘাতী হবে। এটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নতুন সংসদ গঠিত হলে তবেই সংবিধান বা রাষ্ট্র কাঠামোর সংস্কারের বিষয়টি প্রাসঙ্গিক হবে। সেই সংসদই জনগণের প্রকৃত প্রতিনিধি এবং সেই সংসদই সিদ্ধান্ত নেবে কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে। জাতীয় ঐক্য যদি অলীক কল্পনা হয়, তবে তা স্বীকার করে বাস্তবমুখী পথে হাঁটাই হবে প্রজ্ঞার পরিচয়। না হলে এই ঐক্যের মোহেই দেশ আবারও অস্থিরতা, সহিংসতা ও চরম অনিশ্চয়তার দিকে ধাবিত হবে। তাই এখন দরকার এক সুনির্দিষ্ট ঘোষণা, অবাধ, অংশগ্রহণমূলক